আমি তোমার জীবনে আর কোনো রকম দুঃখ আসতে দেব না নীলিমা। এবার থেকে আমি তোমাকে পড়াশোনা শেখাবো। এরপর থেকে বিক্রম নীলিমাকে লেখাপড়া শেখাতে শুরু করে। নীলিমা, তোমাকে কাল যেটা লিখতে দিয়েছিলাম সেটা লিখেছিলে? না, কিছুই লেখা হয়নি। তোমার পড়াশোনায় মন থাকে না কেন? কি করে থাকবে, সব সময় তোমাকে নিয়ে চিন্তা করতে থাকি, তাই পড়াশোনা করার সময় পাই না। তোমার এসব কথার জন্যই তো তোমার উপর রাগ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাগানে গিয়ে একটু বসি। আমিও সেটাই চাইছিলাম, চলো। তাছাড়া তোমাকে কিছু বলারও আছে। কিছু বলার আছে মানে? বলো, কি বলবে? এখানে বলবো না, চলো বাগানে গিয়ে একটু গল্প করি, তারপর বলবো। এরপর বিক্রম এবং নীলিমা বাড়ির বাগানে চলে যায় এবং সেখানে রাখা চেয়ারে বসে পড়ে। এবার বলো, কি বলবে বলছিলে? এত সহজে বলবো না বিক্রম, আগে তুমি সকলের জন্য মিষ্টি নিয়ে এসো। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? আমি কি বাবা হতে চলেছি নীলিমা? বলো না, এভাবে চুপ করে থেকো না। আরে বাবা হ্যাঁ, তুমি বাবা হতে চলেছো। এবার যাও, গিয়ে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। ভেবেছিলাম একটু অপেক্ষা করানোর পর বলবো, কিন্তু তোমার জন্য আগেই বলে দিতে হলো। নীলিমা, তুমি জানো না আজ তুমি আমাকে কত আনন্দ দিয়েছো। আজ আমি অনেক খুশি। আমিও অনেক খুশি বিক্রম। আচ্ছা নীলিমা, কাল রাখি পূজার দিন। কাল আমি তোমাকে নিয়ে তোমার দাদার বাড়ি যাব। তুমি তাকে ওই খুশির খবরটি জানিয়ে দেবে এবং নিজে দাদাকে রাখিও পরিয়ে দেবে। না বিক্রম, সেখানে যেতে পারবো না। আসলে পিন্টুর শরীর এখন ভালো নেই। আমি সেখানে চলে গেলে তার খেয়াল কে রাখবে? আমি দাদাকে পোস্টম্যানের মাধ্যমে রাখি পাঠিয়ে দেব। সেখানে যেতে সমস্যা কিসের? পিন্টুর খেয়াল রাখার জন্য মা আছে তো। না বিক্রম, এভাবে যাওয়াটা ঠিক হবে না। তোমার চাকরির পরীক্ষাগুলো হয়ে গেলে যখন তুমি ছুটি পাবে তখন আমরা গ্রামে গিয়ে দাদার সঙ্গে দেখা করে আসব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তুমি যা বলবে সেটাই হবে। পরের দিন সকালে বিক্রম ঘুম থেকে উঠে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চলে যায়। অপরদিকে নীলিমা খাবার নিয়ে পিন্টুর রুমে আসে। নীলিমার শাশুড়ি আগে থাকতে সেখানে বসেছিল। মা, আমি পিন্টুর জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, খাবার ওখানে রেখে দাও। পিন্টু ঘুম থেকে উঠলে আমি তাকে খাইয়ে দেব। নীলিমা এবং আরতি যখন কথা বলছিল এমন সময় বিক্রমের বাবা অজয় বাবু সেখানে আসে। আরতি, আজ সকালবেলা কোনো রকম ফোন এসেছিল? আমি এই ব্যাপারে জানি না, আমি সকাল থেকে পিন্টুর কাছেই বসে রয়েছি। হ্যাঁ বাবা, একটা ফোন এসেছিল, কিছু কেনা বেচা করার কথা বলছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না। আরতি, এই মেয়েটার একটু ভুলের জন্য আমার 1,00,000 টাকা লস হয়ে যাবে। আমার কত ইম্পর্টেন্ট কাজ হাতছাড়া হয়ে গেল। জানি না কোন খারাপ সময়ে এই মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে এনেছিলাম। শ্বশুর মশাইয়ের মুখে এরকম কথা শুনে নীলিমা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আরে অজয়, যা হওয়ার ছিল হয়ে গেছে, এবার নিজের মাথাটা ঠান্ডা করো। অনেক অপেক্ষার পর বিক্রম আর নীলিমার সম্পর্ক ভালো হয়েছে। তুমি চুপ করো আরতি, এসব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে যৌতুকের লোভ দেখিয়ে এই বিয়ের জন্য রাজি করিয়ে নিলে, না হলে আমি নিজের ছেলের জন্য কোনোদিন মূর্খ বৌমা আনতাম না। অজয় বাবু এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর নীলিমা যখন নিজের রুমে বসেছিল এমন সময় আরতি দেবী তার কাছে আসে। বৌমা, আমি মন্দিরে যাচ্ছি। পিন্টু ঘুম থেকে উঠলে তাকে ওষুধটা খাইয়ে দিও। টেবিলের উপরেই তার ওষুধটা রাখা রয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যান, আমি তাকে ওষুধ খাইয়ে দেব। শাশুড়ির চলে যাওয়ার কিছু সময় পর নীলিমা পিন্টুর রুমে আসে এবং গিয়ে দেখে পিন্টু ঘুম থেকে উঠে পড়েছে। আরে পিন্টু, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি। না, আমি ওষুধ খাবো না। তোমার হাতের কোনো জিনিস খাবো না। এরকম করে রাগ করতে নেই পিন্টু, ওষুধ না খেলে সুস্থ হতে পারবে না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এই বলে নীলিমা ওষুধের শিশি আনার জন্য টেবিলের কাছে যায়। নীলিমা টেবিলের কাছে গিয়ে দেখে সেখানে 2টি বোতল রাখা রয়েছে। আরে, এই 2টি বোতল তো একই রকম দেখতে। এর মধ্যে কোনটা পিন্টুর ওষুধ কিভাবে বুঝবো? এই তো, এই বোতলের ওষুধটা কম মনে হচ্ছে, তার মানে এটাই হয়তো পিন্টু খেয়েছে। নীলিমা এই বলে ইঁদুর মারার বিষের বোতল হাতে তুলে নেয় এবং পিন্টুর রুমের দিকে যায়। নীলিমা যখন পিন্টুর কাছে পৌঁছায় এমন সময় অজয় বাবু সেখানে চলে আসে। তুমি কি করতে যাচ্ছ? আসলে বাবা,
মা বলেছিলেন পিন্টুকে ওষুধ খাইয়ে দিতে, তাই আমি টেবিল থেকে তার জন্য ওষুধটা নিয়ে এসেছি। কুলক্ষী মেয়ে কোথাকার, বিষ খাইয়ে পিন্টুকে মারার চেষ্টা করছিলে? আজ আমি তোকে বাড়ি থেকে বার করে ছাড়বো। তোকে এক মুহূর্তে বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি ইচ্ছে করে কিছু করিনি। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তোকে আর আমি এই বাড়িতে থাকতে দেব না। তুই যদি এই বাড়ির বৌমা না হতি, তাহলে তোকে পুলিশের হাতে তুলে দিতাম। আমাকে ভুল ভেবো না বাবা, আমি ভেবেছিলাম ওটা ওষুধের বোতল। আসলে আমি পড়াশোনা জানি না, তাই কিছু বুঝে উঠতে পারিনি। তোর কথা সত্যি হলেও আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না। তোর মূর্খতার জন্য যে কোনো সময় এই বাড়িতে দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবার দূর হয়ে যায় এখান থেকে। অজয় বাবু এই বলে নীলিমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমন সময় গ্রাম থেকে নীলিমার দাদা সুরেশ বাবু সেখানে আসে। অজয় বাবু, আপনি আমাকে যত ইচ্ছা খারাপ কথা বলুন, আমি সহ্য করে নেব, কিন্তু আমার বোনের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবেন না। নীলিমা আপনার মেয়ের মতো, আপনি তাকে অপমান করছেন কেন? এই মূর্খ মেয়েটার কাজ দেখার পর আমি একে বৌমা বলে মানব না, এবং মেয়ে বলেও মানব না। তাহলে কি আপনি এরকম ভাবে অত্যাচার করার জন্য নীলিমাকে আপনাদের বাড়ির বৌমা করে এনেছিলেন? দাদা, তুমি এরকম করে বলো না। তুই চুপ কর। অজয় বাবু, আপনি কি এই দিন দেখানোর জন্য আমাদের সঙ্গে সম্বন্ধ করেছিলেন? ওটার জন্যই তো দুঃখ করছি। আমাদের একটা ভুলের জন্য আজ আমাদের কপাল খারাপ হয়ে গেল। সুরেশ বাবু, আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি টাকার সঙ্গে নিজের মূর্খ এবং বোকা বোনটাকেও আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। মুখ সামলে কথা বলুন অজয় বাবু, এবার আপনি অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি আমার বোনের শ্বশুর না হতেন, তাহলে এই অপমানের জন্য আপনাকে আমার গুলি খেতে হতো। তোমাদের মতো ছোট লোকেরা এর চেয়ে বেশি আর কি করতে পারে? তোমার বোনের মতো তুমিও ছোট লোক। নীলিমার শ্বশুরের কথা শুনে সুরেশবাবু খুব রেগে যায়। এরপর সুরেশবাবু তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু নীলিমা তাকে আটকানোর চেষ্টা করে। দাদাকে আটকাতে না পেরে নীলিমা তাকে একটি চড় মেরে দেয়। নীলিমা, তুই নিজের দাদার গায়ে হাত তুললি? আমি একদম ঠিকই করেছি দাদা, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। তুমি এর মাঝে কিছু বলার চেষ্টা করো না। এখানে কথা বলার তোমার কোনো অধিকার নেই। ঠিকই বলেছিস, হয়তো যেদিন তোর বিয়ে দিয়েছিলাম সেদিনই আমি সব অধিকার হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। নীলিমা তার দাদার কথায় কোনো উত্তর দেয় না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সুরেশবাবু কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যায়। অপরদিকে অজয় বাবুও সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বিক্রম বাড়ি ফিরে দেখে নীলিমা নিজের রুমে বসে কান্নাকাটি করছে। কি হয়েছে নীলিমা, তুমি কাঁদছো কেন? বিক্রম বারবার নীলিমাকে জিজ্ঞাসা করে, কিন্তু নীলিমা কোনো উত্তর দেয় না। এরপর বিক্রম পিন্টুর কাছে গিয়ে সমস্ত কথা জানতে পারে। সবকিছু শোনার পর বিক্রম প্রচন্ড রেগে যায় এবং নীলিমার কাছে আসে। নীলিমা, বাবা এটা ঠিক কাজ করেনি, তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে তোমার দাদাকে নিয়ে আসছি। বিক্রম যখন নীলিমাকে এই কথা বলছিল, এমন সময় তার বাবা সেখানে চলে আসে। তাকে আনার জন্য যেতে হবে না বিক্রম, সবচেয়ে ভালো এটাই হবে যে এই মেয়েটাকেও তার ভাইয়ের কাছে পৌঁছে দে। এসব তুমি কি বলছো বাবা? এই মেয়েটা কি করেছে কিছু জানিস? নীলিমা কি করেছে এটাও জানি, এবং তুমি কি করেছো এটাও খুব ভালো করে জানি বাবা। নীলিমার ব্যাপারে সবকিছু জানার পরে আমি যখন তাকে মেনে নিয়েছি, তাহলে তোমার সমস্যা হচ্ছে কেন? তুমি প্রথমেও ভুল করেছিলে আর এখনো ভুল করছো বাবা। মুখ সামলে কথা বল। এই মেয়েটার একটাই ভুল, যে মেয়েটা পড়াশোনা জানে না, কিন্তু আপনি পড়াশোনা জানার পরেও মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছেন যেটা একটা মূর্খ মানুষও করতে পারে না। আপনার জন্য আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে গেল বাবা। খবরদার বিক্রম। অজয় বাবু বিক্রমের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। আমার কথা ভালো করে শুনে রাখ বিক্রম, তুই যদি ওই লোককে বাড়িতে নিয়ে আসিস, তাহলে আমি তোকেও বাড়ি থেকে বার করে দেব এবং নিজের সম্পত্তি থেকে 1 টাকাও তোকে দেব না। কি বললে? সম্পত্তি? সব মানুষ নিজের ছেলে মেয়েদেরকে নিজের সম্পত্তি বলে মনে করে, কিন্তু তুমি নিজের সম্পত্তিকে নিজের ছেলে মেয়ে মনে করো। তোমার যা ইচ্ছা করে নিও, আমি নীলিমার দাদাকে আনার জন্য যাচ্ছি। বিক্রম এই বলে নীলিমার দাদাকে আনার জন্য কার নিয়ে বেরিয়ে পড়ে। বিক্রম খুব জোরে গাড়ি চালিয়ে নীলিমার দাদার কাছে যাচ্ছিল। এমন সময় সামনে একটি ট্রাক চলে আসে এবং বিক্রম পাশ কাটাতে গিয়ে একটি গাছে ধাক্কা মেরে দেয়। অপরদিকে সুরেশবাবু যখন গ্রামের কাছাকাছি পৌঁছায়, এমন সময় তার গাড়ির টায়ার লিক হয়ে যায়
আরে হঠাৎ করে চাকা পাংচার হয়ে গেল কি করে? এখানে আশেপাশে কোনো দোকানও নেই। সুরেশবাবু গাড়ির বাইরে বেরিয়ে সমস্ত কথা ভাবছিল। এমন সময় তাদের গ্রামের গুন্ডা রঘু দুজন লোককে সঙ্গে নিয়ে সেখানে আসে। তোমার গাড়ির চাকা নিজে নিজে লিক হয়নি সুরেশ দা, আমি ইচ্ছা করে লিক করেছি। তুমি ভালো করে জানতে আমি নীলিমাকে পছন্দ করি, কিন্তু তারপরেও তুমি শহরের ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিলে। আজ আমি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। রঘু, তোমার এসব গুন্ডামির জন্য আমি তোমার সঙ্গে নীলিমার বিয়ে দিইনি। আর নাটক করো না, চুপচাপ নিজের বাড়ি চলে যাও। কে নাটক করছে সব বুঝিয়ে দেব। কালু, পলাশ, তাড়াতাড়ি সুরেশকে ধর। রঘুর কথা শুনে সুরেশবাবু পকেট থেকে বন্দুক বার করে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে কালু এবং পলাশ তাকে ধরে ফেলে। দুজন মিলে সুরেশবাবুর বন্দুক টানাটানি করতে থাকে এবং এরই মাঝে বন্দুক থেকে গুলি বেরিয়ে রঘুকে লেগে যায়। আরে রঘুকে গুলি লেগেছে, চল চল তাড়াতাড়ি পুলিশের কাছে চল, সুরেশবাবু রঘুকে মেরে ফেলেছে। কালুর কথা শুনে সুরেশবাবু সেখান থেকে ছুটে পালিয়ে যায়। অপরদিকে শহরের এক হসপিটালে আমাকে ক্ষমা করবেন, আমরা বিক্রমকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তার মাথায় খুব আঘাত লেগেছিল। বিক্রম আর বেঁচে নেই। না না, এটা হতে পারে না। আমার বিক্রম আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। বিক্রম, তুমি কেন আমাকে ছেড়ে গেলে বিক্রম? কিছু সময় পর সকলে বিক্রমের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার অন্তিম সংস্কার শেষ করে। বিকেল বেলায় নীলিমা যখন দুঃখী হয়ে বাড়িতে বসেছিল, এমন সময় তার শ্বশুর এবং শাশুড়ি সেখানে আসে। বিক্রমের বাবা একদম ঠিকই বলেছিল, তুই একটা অলক্ষী মেয়ে, তোর জন্য আমার ছেলে মরেছে। আমরা তোকে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেব না, বেরিয়ে যা এখান থেকে। মা, আপনি এরকম করে বলবেন না। আমি বিক্রমের সন্তানের মা হতে চলেছি, এই অবস্থায় আমি কোথায় যাব? আমরা তোর কোনো রকমেরই কথা শুনবো না। তুই যদি ভালোই ভালোই না যাস, তাহলে আমরা ধাক্কা মেরে তোকে বার করে দেব। এরপর বিক্রমের বাবা মা ধাক্কা মেরে নীলিমাকে বাড়ি থেকে বার করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। নীলিমা কিছু সময় পর্যন্ত দরজার বাইরেই বসে থাকে, কিন্তু তাকে বাড়ির ভেতরেই ঢুকতে না দেওয়ায় সে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসে। নীলিমা গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। এ কি, আমাদের বাড়িতে তালা লাগানো কেন? দাদা কোথায় গেল? কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে খুঁজছো? এটা আমার দাদার বাড়ি। আচ্ছা, এখানে তালা দেওয়া কেন? সরকার থেকে এই বাড়িতে তালা দেওয়া হয়েছে। তোমার দাদা রঘু নামের এক লোকের খুন করে পালিয়েছে। এই অবস্থায় এবার আমি কোথায় যাব? দাদা আমার একমাত্র ভরসা ছিল, এখন সেটাও শেষ হয়ে গেল। এরপর নীলিমা অনেক মানুষের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে থাকার জায়গা দেয় না। অপরদিকে সেই রাতে সুরেশবাবু নীলিমার শ্বশুর বাড়িতে পৌঁছায়। আরে, এখানে তো তালা দেওয়া আছে, তাহলে কি সবাই কোথাও গেছে? কি হলো, আপনি কাকে খুঁজছেন? এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? কি আর বলবো আপনাকে, তাদের একমাত্র ছেলে বিক্রম গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই আজ সন্ধ্যাবেলাতেই সকলে এই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গেছে। তাদের বৌমা কি তাদের সঙ্গে গেছে? সেই অসহায় মেয়ের ব্যাপারে আর কি বলবো। স্বামীর মারা যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি অলক্ষী বলে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। গর্ভবতী অবস্থায় মেয়েটা এখন কোথায় ঘুরছে কেই জানে। আচ্ছা, আপনি কে? আমি সেই মেয়েটার দাদার বন্ধু। সেই মেয়েটার দাদা এসব ব্যাপারে জানতে পারলে অনেক কষ্ট পাবে। বেচারা লোকটা কত আশা করে এই বাড়িতে নিজের বোনের বিয়ে দিয়েছিল, তার বোনের দুঃখের ব্যাপারে জানতে পারলে সে আত্মহত্যা পর্যন্ত করে নিতে পারে। মহিলাটির কথা শুনে সুরেশবাবু অনেক দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে নীলিমা গ্রামের সকলের বাড়িতে যাওয়ার পরেও কোনো রকমের সাহায্য পায় না। কোনো জায়গায় থাকার ব্যবস্থা না হওয়ায় নীলিমা রাতের অন্ধকারে রাস্তার ধারের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। নীলিমা যখন বসেছিল, এমন সময় এক লোক তার কাছে আসে। আরে কি হলো, তুমি দুঃখী হয়ে এখানে বসে আছো কেন? দাদা, আমি অনেক অসহায়, আমার থাকার কোনো জায়গা নেই। তুমি কি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারবে? সবার কাছে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। আহারে, তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো রকম অসুবিধা হবে না। চলো, তুমি আমার সঙ্গে চলো। তোমার অনেক ধন্যবাদ দাদা। সত্যি, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, এটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না।
এরপর নীলিমা সেই লোকটির সঙ্গে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর লোকটি বলে, আচ্ছা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একবার এই বাড়ির ভিতরে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর লোকটি একটি বাড়ির ভেতরে চলে যায় এবং নীলিমা বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করতে শুরু করে। বেশ কিছু সময় পরেও লোকটি ফিরে না আসায় নীলিমা জানালা থেকে বাড়ির ভেতরের দিকে তাকায়। আরে প্রদীপ বাবু, আপনাকে একদম চিন্তা করতে হবে না। মেয়েটি বলেছে সে একদম অসহায়, তার কোনো আত্মীয় নেই। তুমি তার সঙ্গে যা ইচ্ছা করতে পারো। আমি দাম কমাতে পারবো না, মেয়েটার জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। তার মানে এই লোকটা আমাকে বিক্রি করতে নিয়ে এসেছে। এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো ঠিক হবে না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কিরে, জানালার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস? নীলিমা লোকটির কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ছুটতে শুরু করে। লোকটিও তার পেছন পেছন ছুটতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর নীলিমা একটি বাড়ির দরজায় গিয়ে ঠোকা দিতে শুরু করে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে এটা তো আমার বান্ধবী নীলিমা। নীলিমার এরকম অবস্থা কি করে হলো? রূপা তার স্বামীর সাহায্য নিয়ে নীলিমাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরের দিন সকালে নীলিমার জ্ঞান ফিরে আসে। রূপা, তুই তাহলে কি তুই আমাকে বাঁচিয়েছিস? হ্যাঁ নীলিমা, কাল রাতে তুই আমার বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলিস। তুই আমাকে কেন বাঁচিয়েছিস রূপা? আমার মরে যাওয়াটাই ভালো ছিল। আমার জীবন শেষ হয়ে গেল। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা গেছে আর দাদাও খুনের দায়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম করে ভেঙে পড়লে চলবে না নীলিমা। তোর গর্ভে যে সন্তান আছে তার জন্য তোকে বাঁচতে হবে। তুই এটা ভাবিস না যে শুধু তোর জীবনে দুঃখ আছে। আমাদের সবার জীবনই কষ্টে ভরা। তুই বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার কিছুদিন পর আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়। তারপর খুব তাড়াতাড়ি করে আমার বাবা আমার এখানে বিয়ে দিয়ে দিল। আমার বিয়ের কয়েকদিনেই বাবা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। এরপর থেকে নীলিমা রূপাদের বাড়িতে থেকেই একটি সেলাই মেশিনের কাজ করতে শুরু করে। কয়েকদিন পর নীলিমা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। আরে বাহ, তোর মেয়ে দেখতে অনেক সুন্দর হয়েছে। মেয়েটার কি নাম ঠিক করেছিস? আমি ভেবেছি আমার মেয়ের নাম রাখবো শিল্পা। খুব ভালো নাম। আমার বিশ্বাস এই মেয়ে বড় হয়ে তোর নাম উজ্জ্বল করবে। তুই একদম ঠিকই বলেছিস রূপা। আমি নিজের মেয়েকে এমন ভাবে মানুষ করব যাতে তার অবস্থা আমার মতো না হয়। এরপর থেকে নীলিমা খুব ভালোভাবে তার মেয়ের খেয়াল রাখতে শুরু করে। দেখতে দেখতে তার মেয়ে 10 বছরের হয়ে ওঠে। একদিন নীলিমা যখন সেলাই মেশিনে কাজ করছিল, এমন সময় শিল্পা স্কুল থেকে ফিরে আসে। শিল্পা, এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলি কেন? মা, টিচার আমাকে মেরেছে। আমি ওই স্কুলে আর যাব না। আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না মা। শিল্পার কথা শোনার সঙ্গে সঙ্গে নীলিমা নিজের ছোটবেলার কথা মনে করতে শুরু করে দেয়। আমার জীবন যেভাবে খারাপ হয়েছে, আমি নিজের মেয়ের জীবন খারাপ হতে দেব না। পড়াশোনা না করার জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। মা, আমি আর স্কুলে যাব না। নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস শিল্পা, তাই টিচার তোকে মেরেছে। এবার চুপচাপ স্কুলে চলে যা। না মা, আমি স্কুলে যাব না। যাবি না? দাঁড়া, আজ তোকে মেরে মেরে শেষ করে ফেলবো। মায়ের কথা শুনে শিল্পা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আবার স্কুলে চলে যায়। আরে কি হলো নীলিমা, তুই শিল্পার উপর এত রাগারাগি করলি কেন? আমার দাদাও যদি এভাবে আমার উপর রাগ করতো তাহলে আমার জীবনটা আজ এত খারাপ হতো না। পড়াশোনা না করার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে রূপা। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন রাতের বেলা নীলিমা এবং শিল্পা যখন বসেছিল, এমন সময় শিল্পা তার মাকে বলে, মা, আমার বাবা কোথায়? তুমি বলেছিলে আমি ভালোভাবে পড়াশোনা করলে বাবা আসবে। আমি তো অনেক ভালোভাবে পড়াশোনা করছি, কিন্তু বাবা আসছে না কেন? তোর বাবা ঈশ্বরের কাছে চলে গেছে শিল্পা। সেখান থেকে আসতে অনেক সময় লেগে যায়। তাহলে মা, আমি যদি নিজেই বাবার কাছে চলে যাই? চুপ কর শিল্পা, তোকে কোথাও যেতে হবে না। আগে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেল, তারপর জানি না তোর মামাও কোথায় গেল। এবারে তুই চলে গেলে আমি কার ভরসায় থাকবো? মা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সত্যি বলছি মা, আমি কোথাও যাব না। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।